প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ডেইলি স্টারের নিয়মিত আয়োজন স্টার ডিসকোর্সের আজকের পর্বে। আজকে আমরা কথা বলবো ত্রয়োদশ জাতীয় সংসদের যে অধিবেশন, প্রথম অধিবেশন 12ই মার্চ শুরু হয়েছিল, সেটি 30শে এপ্রিল শেষ হয়েছে এবং এই অধিবেশনটিকে ঘিরে আমরা দেখতে পেলাম যে অনেক ধরনের আলোচনা এবং অনেকেই বলছেন যে অনেক বেশি প্রাণবন্ত ছিল। কিন্তু তারপরেও জাতীয় সংসদে আমরা যে ধরনের বিতর্ক আশা করি, যে ধরনের আলোচনা আমরা প্রত্যাশা করি, সেটির কতটুকু পূরণ করতে পেরেছেন আমাদের সংসদ সদস্য যারা রয়েছেন বা রাজনৈতিক দলগুলো যারা রয়েছেন, যারা এই আলোচনায় অংশ নিয়েছেন, সেটি নিয়ে কথা বলবার জন্য আমরা দুজন অতিথিকে লন্ডন থেকে যুক্ত করেছি। তারা বাংলাদেশে রয়েছেন। একজন ফজলে হুদা বাবুল, তিনি নওগাঁ ৩ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত এবং নির্বাচিত সংসদ সদস্য, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন মার্দিয়া মমতাজ, তিনি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত ইসলামীর মনোনয়ন লাভ করেছেন এবং সেটির সংসদ সদস্য হিসেবে খুব সহসাই শপথ নেবেন। এবং আমরা দুজন নবীন সংসদ সদস্যের সঙ্গে কথা বলবার জন্যে বাংলাদেশে যাচ্ছি। প্রথমেই ফজলে হুদা বাবুল, আপনাকে প্রথমেই অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনার কাছে একটু জানতে চাইছিলাম যে প্রথমবারের মতো সংসদে এসে আপনার কেমন লাগছে, অভিজ্ঞতাটা কি দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ বুলবুল হাসান। আপনার কয়েকটা অনুষ্ঠান আমি দেখেছি ডেইলি স্টারে প্রথমবার। এই সকল দর্শক শ্রোতা এবং ডেইলি স্টারের সকল কলাকৌশলী, আপনাকে সহ সবাইকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আমার মতো গ্রামের মানুষকে যুক্ত করেছেন। আমি এবং আমার সহ আলোচক মার্জিয়া মমতাজ আপা, ওনার আমি দু একটা টকশো দেখেছি, খুব ভালো বলেন। তার সাথে প্রথমবার যে প্রশ্নটা করেছেন যে সংসদে এসে কেমন লাগছে, হ্যাঁ অবশ্যই ভালো লাগছে। সংসদে এসে ভালো লাগছে। দীর্ঘদিন পর, 17 বছর পর যে সংগ্রাম, আন্দোলন, যে গণতন্ত্রের জন্য যুদ্ধ, যে রক্তদান, 24-এ যে ছেলেদের অগ্রভাগের ছেলেরা যে কাজটা করেছে এই দেশের জন্য, এবং বিগত 17 বছরে আমাদের দেশনেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া যে আপসীনতার নজির রেখে গেছে পরবর্তী প্রজন্মের জন্য, এই প্রত্যেকটা জিনিসই খুবই অনন্য উদাহরণ হয়ে থাকবে আগামী দিনগুলোতে। আর এই পার্লামেন্টে আরো বেশি থাকবে। এক, দুই, সেই পার্লামেন্টের একজন সংসদ সদস্য নির্বাচিত হয়ে পার্লামেন্টে যে অবশ্যই কিছু জিনিস লক্ষ্য করেছি, কিছু এক্সেপশন আমি দেখেছি। প্রথম এক্সেপশনটা হচ্ছে যে এই পার্লামেন্টের আমরা যারা সরকারি দল থেকে নির্বাচিত হয়েছি কিংবা যারা বিরোধী দলে আছেন, একটা সিমিলারিটিজ আছে। আমরা যারা মন্ত্রী বা প্রতিমন্ত্রী হইনি, তারা এবং পার্লামেন্টের সকল সদস্যরা, আমরা কিন্তু সবাই বিরোধী দলের সদস্যরা, সবাইকে পার্লামেন্টে একটা ডিফাইন করা হয় বেসরকারি সদস্য। সেই অর্থে আমিও বেসরকারি সদস্য এবং আজকে আমার সহ আলোচক মার্জিয়া মমতাজ আপা, উনিও কিন্তু বেসরকারি সদস্য হিসেবে এখানে আসবেন। তো ট্রেজারি বেঞ্চে যারা থাকেন তারা আসলে সরকারি এই সদস্য পার্লামেন্টে। তো এই যে একটা অনুভূতি, এই প্রথম অনুভূতি। দ্বিতীয় অনুভূতি হচ্ছে এই পার্লামেন্টটা, আমরা যে আন্দোলন করেছি, যে সংগ্রাম করেছি, এই পার্লামেন্টের সরকারি বিএনপি এবং জামাত এনসিপির বা অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে এই আন্দোলন সংগ্রামের সাথে জড়িত। তাদের ত্যাগ আছে এবং তাদের পরিবারের ত্যাগ আছে, তাদের সন্তানদের ত্যাগ আছে, তাদের দলের ত্যাগ আছে। এই এই সিমিলারিটিটা কিন্তু বোথ সাইডে বিদ্যমান। রাইট। এখন আপনি আপনার উদ্বোধনী যে বক্তব্য, সেখানে দুবার যে ত্যাগের কথা বলেছেন, আন্দোলন সংগ্রামের কথা বলেছেন। স্বাধীন বাংলাদেশে তো বেশ কয়েকটা আন্দোলন হয়েছে। একটা তো আমরা জানি যে 90-এর গণ অভ্যুত্থান এবং সেখানে সংসদীয় গণতন্ত্রের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নটি পূরণ হয়নি বলে অনেকের অভিযোগ রয়েছে, হতাশা রয়েছে। তো এই যে জুলাইয়ে এত বড় একটা ঘটনা ঘটে গেল ফজলে হুদা বাবুল, সেই জুলাইয়ের সনদ নিয়ে জাতীয় সংসদে যে একটা আকাঙ্ক্ষা ছিল, আমি শুরুতেই এই প্রশ্ন দিয়েই আপনার সঙ্গে ডিবেট বলেন বা বাহাস বলেন, যেটাই হোক না কেন, সেটা শুরু করতে চাই। আপনাদের দলের একজন গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন আহমেদ, তিনি ইত্তেফাকের রিপোর্ট বলছে 17ই ফেব্রুয়ারি তিনি বলেছেন যে জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করা হয়েছে সেভাবে অক্ষরে অক্ষরে প্রতিপালন করব। ওই একই ব্যক্তি উনি সম্প্রতি বলছেন
যে সংস্কারের বাহানায় যদি নির্বাচন হতে না দেয় সেজন্য আপোষ করে জুলাই সনদে সই করেছি। এই যে যে বৈপরীত্য এবং এই যে যে বক্তব্য, এটা খুবই কনফিউজিং ফজলে হুদা বাবুল। মানে আমাদেরকে যদি একটু এনলাইটেন করেন যে আসলে মানে আপনাদের অবস্থানটা কি জুলাই সনদ বিষয়ে। বুলবুল হাসান, আপনি দীর্ঘদিন সাংবাদিকতায়, আপনাকে এই ব্যাপারে আসলে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, উত্তর আপনার কাছে আছে। রাজনীতিবিদরা কথা বলেন, কথার পিঠেও কথা থাকে, তারপরেও কথা থাকে, আর এর নামই হচ্ছে রাজনীতি। যেটা বলেছেন যে জুলাই সনদে স্বাক্ষর না করলে হয়তো নির্বাচন হতো না, এটার কিন্তু কিছুটা হলেও যৌক্তিকতা আছে। যৌক্তিকতাটা কোথায়? আমাদের দেশে যেভাবে মবিজম শুরু হয়ে গিয়েছিল, যেভাবে একটা গোষ্ঠী বলা শুরু করে দিয়েছিলেন যে এই সরকারকে 5 বছর চাই, কেউ কেউ বলেন 10 বছর চাই, কেউ কেউ বলেছেন আজীবনের জন্য এই সরকার দরকার, আপনার নিশ্চয়ই মনে আছে। তো সেইখানে রাজনৈতিক কৌশল তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিতেই হয়েছে। নিশ্চয়ই। এক, দুই, এখন না, কিন্তু এই জায়গাটাতে একটু জিজ্ঞেস করি ফজলে হুদা বাবুল, রাজনৈতিক কৌশল হিসেবে, স্ট্র্যাটেজি হিসেবে তর্কের খাতিরে মেনে নিলাম, কিন্তু যারা জুলাই সনদ বিষয়ে একটি গণভোটও তো ছিল তাই না, সেই গণভোটে যারা ভোট দিয়েছেন তাদের সেই ম্যান্ডেটের সঙ্গে কি এক ধরনের প্রতারণা হয়ে গেল না? আমি আসছি, ওই জায়গায় আসছি। দেখুন, তারপরে কি বিএনপি কিন্তু একটা 31 দফা দিয়েছে। বিএনপি একমাত্র দল সবার আগে এই সংস্কারের, বাংলাদেশ মেরামতের একটা কাঠামো দিয়েছে বিএনপি। সেটা 2023 সালে যখন আমরা অনেককেই দেখেছি বিভিন্নভাবে তারা বিভিন্ন পন্থায় নিজেদেরকে লুকায়িত রেখেছিলেন, সে সময়টা কিন্তু আমরা দেখেছি। এই সময়টা কিন্তু বিএনপি সকল বাধা উপক্রম করে একটা সংস্কারের রূপরেখা আমরা দিয়েছি। তারপর কি ইন্টারিয়াম সরকার এটা একটা রূপরেখা সংস্কার কমিশন করলেন, সেখানে 8 মাস মিটিং হলো, বিএনপি সেখানে যোগদান করলেন এবং সেখানে বিএনপির কথা বলেছে এবং বিএনপি তার কথা মতো কাজ করেছে এবং বিএনপি বলেছে এই যে জুলাই সনদটা আমরা স্বাক্ষর করেছি এটা প্রত্যেকটা লাইন অক্ষর আমরা পালন করব। এটা জাতির কাছে কমিটমেন্ট। আসলে জুলাই সনদটা তো হচ্ছে একটা রাজনৈতিক সমঝোতা। এটাকে যদি আমরা আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসতে চাই, এটাকে যদি আমরা প্র্যাকটিসে নিয়ে আসতে চাই, এটাকে যদি আমরা দৈনন্দিন রাজনৈতিক কার্য প্রণালীতে নিয়ে আসতে চাই, তখন এটার একটা আইনগত বৈধতা দরকার হয় এবং সেইটার জন্য আমরা একটা আহ গণভোটের জন্য আমরা বলেছি একটা রেফারেন্ডাম হোক। কিন্তু মজার বিষয় হচ্ছে কি, রেফারেন্ডামটা একটা আদেশের অধীনে হয়েছে। তো কাজেই এই আদেশটা ছিল আসলে বৈধ অবৈধ যাই থাক, এই গণভোটটা কিন্তু হয়ে গেছে এবং সেই গণভোটটার রিজনটা কি ছিল, যে এই জুলাই সনদ যেটা আমরা স্বাক্ষর করেছি এটা একটা বা বৈধতা জনগণের কাছ থেকে, সেটাও হয়ে গেছে। কাজে এই গণভোটের সাথে কোনো এখানে কোনো কাহিনী যারা দেখছেন, এই গণভোটটা করবার জন্যই তো অধ্যাদেশটা হয়েছে। এখন অধ্যাদেশের যে পরের পার্টটা, যে এই যে দ্বিতীয়বার শপথ নেওয়া ব্লা ব্লা ব্লা, এই জিনিসগুলো আসলে মকারি হয়ে গেছে। আসলে আপনি যদি দেখবেন যে গণভোটের যে পয়েন্টগুলো, 3.5টা পয়েন্ট ঠিক আছে, আবার দেখবেন আরেকটা ঘতে বলেছে যে দল ক্ষমতায় আসবে ওই দলের মতো করে ওই দল করতে পারবে। আপনি যদি আপনি দেখেন এখন আমাদের আমাদের কিন্তু শব্দ নিয়ে এখন কনফ্লিক্ট দুই দলের মধ্যে। আমরা বলছি সংবিধান সংশোধন হবে, না, শুধু তারা শব্দ বলছেন নিয়ে সংস্কার নয় করতে হবে। ফজলে হুদা বাবুল, যেমন প্রধানমন্ত্রীর ক্ষমতাকে সীমায়িত করা বা কিছুটা হলেও কমিয়ে আনার যে প্রস্তাব ছিল, সেই প্রস্তাবের সঙ্গে তো মোরলেস বাংলাদেশের একটা বিরাট জনগোষ্ঠীর একমত হয়েছেন, কিন্তু তারপরে এই জায়গাটি তো আপনারা কোনোভাবে ছাড় দিতে চাইছেন না। সেই আলোচনা পরে আসছে। আমি একটু মারদিয়া মমতাজের কাছে যেতে যাচ্ছি। মারদিয়া, আপনি খুব সহসাই সংসদে যাচ্ছেন এবং এই সংসদীয় বিতর্কের এক অংশ নেবেন এবং সফলভাবে অংশ নেবেন, সেটি প্রত্যাশা। কিন্তু আপনি যতটুকু দেখেছেন প্রথম অধিবেশনের যে বিতর্ক, একটু যদি ব্রিফলি বলেন যে কি মনে হয়েছে, যে ধরনের আকাঙ্ক্ষা নিয়ে এই সংসদটি বসেছে, সেখানে আলোচনার বিষয়বস্তু বা নীতিগত যে আলোচনাগুলো, সেটা কি আপনার প্রত্যাশা পূরণ করতে পেরেছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সহ আলোচক সহ যারা শুনছেন। আসলে আমাদের আকাঙ্ক্ষার ক্ষেত্রে তো ড্রিমের তো কোনো লিমিট থাকে না, আমরা অনেক কিছু চাইতে পারি, কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে এবারের সংসদটি কিন্তু যে জায়গা থেকে যাত্রা শুরু করতে হয়েছে, আপনি জানেন
75%-এর বেশি সংসদ সদস্য নতুন, যারা হয়তো এবারই ব্র্যান্ড নিয়েও সংসদে গেছেন, এবং বয়সের ক্ষেত্রে একটা চমৎকার বৈচিত্র্য রয়েছে। এমনও সংসদ সদস্য আছেন যারা প্রধানমন্ত্রী হয়তো সন্তানেরও সমান, এবং আরো আরো অন্যান্য সংসদ সদস্যদের সাথে তাদের অনেক অনেক পার্থক্য। এবং এই বৈচিত্র্যটা এক অর্থে খুবই পজিটিভ, যে সবগুলো সমাজের সবগুলো জায়গার কথাগুলোকে অ্যাকোমোডেট করার বা প্রতিনিধিত্বশীলতার জায়গা থেকে এটা খুব চমৎকার একটি গ্যাদারিং বা অ্যাসেম্বলি আমরা বলতে পারি, প্রকৃত অর্থে ন্যাশনাল অ্যাসেম্বলি হওয়ার মতন একটা জায়গা। আর যে বিষয়গুলোতে আলোচনা হয়েছে, আমার কাছে মনে হয়েছে স্পিকার এবং ডেপুটি স্পিকারের দক্ষ ভূমিকার কারণে আমরা ফলো করতাম, আমরা দেখতাম, এবং অভূতপূর্বভাবে আপনি দেখবেন যে আমি এবার সংসদ অধিবেশন চলাকালীন অনেক সময় চায়ের দোকানে কিংবা সাধারণ একটা নর্মাল একটা দোকানে বা রাস্তার পাশে কোনো একটা গ্যাদারিং এ ছেলেরা বসে গল্প করছে, তারা সেখানে সংসদের আলাপগুলো শুনছে। এটা একই সাথে যেরকম আনন্দের, তার সাথে আরেকটা বিষয় হচ্ছে এটা সংসদের উপরে একটা প্রেশারও, তাই না? মানুষের আকাঙ্ক্ষার প্রেশার। তো আমি আসলে একটা অধিবেশন দেখেই এখানে কোনো সিদ্ধান্তে পৌঁছতে চাই না, কিন্তু এখানে যে বিষয়গুলো স্পেশাল, তাই না, যে অনেকগুলো নোটিশ নিয়ে আলোচনা হয়েছে, এবং বিরোধী দলের বা সরকারি দলের পক্ষ থেকে যে প্রশ্নগুলো এসেছে, প্রায় 2500 প্রশ্নের মধ্যে 1800 প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সবচেয়ে শেষের দিনের যে বক্তব্যগুলো আমরা দেখেছি, প্রত্যেককেই মনে হয়েছে যে তারা নিজেরাও আশাবাদী, এই ব্যাপারটা আমাদেরকে আশাবাদী করে। এখন মারদিয়া, একটি বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে সংসদে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন এবং সংসদ সদস্য ফজলুর রহমান সহ সরকারি দলের কয়েকজন সদস্য তারা জামায়াতকে সরাসরি রাজাকার, আল শামস, আল বদর বলে সম্বোধন করেছেন। এবং এই যে সংসদে মুক্তিযোদ্ধা রাজাকার বিতর্কটা আবার যে বেশ জোরে সোরে উচ্চারিত হচ্ছে, বা এই বিতর্কটি যে হচ্ছে, সেই জায়গাটাতে খুব স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি যে জামাতের এক ধরনের ডিসকমফোর্ট আছে। এই ডিসকমফোর্টটা কি জন্যে? যে আপনারা পলিসি ডিবেট করতে চান সেই কারণে, নাকি এই পুরো বিষয়টাই আপনাদেরকে এক ধরনের অস্বস্তিতে ফেলে দেয়? এই আলোচনাটা কোনটা? আমি বলবো যে এখানে একটা আই ওয়াশের বিষয় আছে। আপনি দেখেন যখন ছাত্র সংসদ নির্বাচনগুলো হলো ইন্টারিম গভর্নমেন্টের সময়, এগুলো নিরপেক্ষভাবে হয়েছে এবং ছাত্ররা বিপুল ভোটে শিবির সমর্থিত প্যানেলকে নির্বাচিত করেছে। এখন আমাদের দেশে ট্র্যাডিশন হচ্ছে যে যখন সরকার পরিবর্তন হয়, সরকার সমর্থিত ছাত্র সংগঠন ক্যাম্পাসগুলোতে দখল নেয় এবং তারা সেখানে বিভিন্ন ধরনের কাজগুলো করে, যেগুলোকে আমরা আধিপত্য বিস্তার হিসেবেই ধরি। এই ছাত্র সংসদগুলো ফাংশনিং হওয়ার কারণে এবং জনসমর্থন নরমালি বেশি, ল্যান্ডস্লাইড বিজয় ছিল, এটার কারণে নির্বাচনের বেশ কয়েক মাস কেটে যাওয়া সত্ত্বেও, যেটা হয়তো নির্বাচনের দিন রাত্রি করে ফেলা হয়, আমাদের দেশের ট্রেডিশন সেটা ছিল, সেটা করা সম্ভব হয়নি। এবং এই জন্য ক্যাম্পাসগুলোতে অত্যন্ত উত্তপ্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এবং এটা বলা যায় যে উস্কানি দিয়ে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। একজন ছাত্র, তার ব্যাপারে একটি গুজব ছড়ানো হয়েছে, সেটা সে বিচার দিতে গিয়েছে পুলিশের কাছে, সেই থানা ঘেরাও করে তাকে নিয়ে এসে, এই পরিস্থিতিতে যেখানে সংসদে এগুলো নিয়ে আলোচনা এবং জবাবদিহিতা করার কথা, সেই পরিস্থিতিতে ইচ্ছে করে আপনি দেখবেন যে রাজাকার টাইপের এমন কিছু শব্দ ব্যবহার করে এমন কিছু আক্রমণ করা হচ্ছে যেগুলো অপ্রাসঙ্গিক। এবং যে সংসদ সদস্যরা এই আলোচনাগুলো করেছেন, তাদের মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়েও এখানে অনেক প্রশ্ন করা যায়, আমি ওদিকে যাচ্ছি না। তবে আমার কাছে এটা সরাসরি মনে হয়েছে যে এই যে দেশের উত্তপ্ত পরিস্থিতি, ছেলেদের জীবন নিয়ে টানাটানির একটা ব্যাপার, এবং এখানে বিভিন্ন ধরনের রিস্ক তৈরি হচ্ছে প্রতিদিন, এগুলোকে এড়ানোর জন্য একটি নতুন প্রসঙ্গ হিসেবে যেন মিডিয়া এবং বিরোধী দল এগুলো নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে যান, কথা বলেন, এই অপ্রয়োজনীয় প্রসঙ্গের অবতারণা করা হয়েছে। এবং আপনি দেখবেন এটার কারণে অপ্রয়োজনীয় কেন বলছেন? মানে আপনি কি মনে করছেন যে এই ৭১-এর বিষয়, রাজাকার, মুক্তিযোদ্ধা, এই পুরো বিষয়গুলো ইতোমধ্যেই মীমাংসিত, সে কারণে আলোচনা করার প্রয়োজন নেই? অবশ্যই আমি মনে করছি এগুলো অবশ্যই মীমাংসিত, এবং মুক্তিযোদ্ধার সংজ্ঞা, কারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, এই ব্যাপারে সংজ্ঞা, সবকিছু পার হয়েই কিন্তু একটা মানুষের ভোট নিয়েই জামাত ইসলামের মতন একটা দল সংসদে এসেছে।
এখানে এসে তাদের ব্যাপারে এই কথাগুলো বলা যায়, আমি বলছি না বলা যায় না, কিন্তু জনাব আন্দালিব পার্থ এবং ফজলুর রহমান যে ভাষায় কথা বলেছেন, এক হচ্ছে সেগুলো সংসদীয় ভাষা না, এগুলো হয়তো কোনো বৈঠকে বলা যায়, কোনো এলাকার আলাপে বলা যায়, কিন্তু এগুলো ঠিক সংসদের ভাষার সাথে খাপ খায় না। দ্বিতীয়ত, গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি, ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দেশের ক্যাম্পাসগুলোতে বিরাজ করছে চট্টগ্রাম এবং ঢাকায়, সেগুলোকে এড়িয়ে গিয়ে অন্য প্রসঙ্গে যেন মানুষ ব্যস্ত হয়, কথা বলে, এটার জন্য আমি মনে করি এটা ইচ্ছাকৃতভাবে অবতারণা করা হয়েছে। ধন্যবাদ মার্দিয়া, আসবো আপনার কাছে আবারও। আমি ফজলে হুদা বাবুল আপনার কাছে আসতে চাই। বিএনপির দিক থেকে বা ট্রেজারি বেঞ্চ যেটিকে আমরা বলি, সরকারি দলের যে বক্তব্য আলোচনা, সেখানে একটি বড় অংশ জুড়ে দেখি ৭১ নিয়ে বক্তব্য। ৭১ নিয়ে এতটা আবেগ আমরা বিএনপির মধ্যে শেষ কবে দেখেছিলাম আমি অন্তত মনে করতে পারছি না, মানে দল হিসাবে, যে সংসদের প্রায় যে কোনো অধিবেশনে আমরা ৭১ নিয়ে কথা শুনি। এটা কি নতুন করে জামায়াতকে বা এনসিপিকে চাপে রাখার একটা কৌশল, নাকি আপনারা ফিল করছেন যে এটি নিয়ে আরো অনেক বেশি কথা হওয়া দরকার? আমি জানি এই প্রশ্নটা আসবে এবং সেটার জন্য প্রস্তুতি নেবারও কোনো প্রয়োজন নেই, কারণ মানে আমাদের ঘটনাগুলা বিএনপির এত স্বচ্ছ এবং এমন ইতিহাসের পাতায় এমন ভাবেই পরীক্ষিত যে এগুলা নিয়ে কোনো পড়ালেখা করবারও কোনো প্রয়োজন পড়ে না। প্রথম কথা হচ্ছে বিএনপি মুক্তিযোদ্ধার দল, আজকে নতুন নয়। আমার মনে আছে 2009 সালে আমার জেলা নওগাঁ জেলায় আমি বলেছিলাম যে বিএনপির চেয়ে আওয়ামী লীগে যদি একটা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বেশি থাকে বা কখনো থেকে থাকে, তাহলে আমি কালকে থেকে আমি আর বিএনপি করব না, আমি আওয়ামী লীগে চলে যাব। এইটা, আমি মুক্তিযোদ্ধার সন্তান এবং আপনি জানেন যে বিএনপির শুধু মুক্তিযোদ্ধার ডাক দেয়নি, মানে মুক্তিযোদ্ধার ডাক যদি আমরা বলি, বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের ডাক দিল? বিএনপির তো জন্মই হয়নি তখন। কিন্তু না না, বিএনপির জন্ম হয়নি সেটা প্রশ্ন নয় তো, এটা বিএনপি মুক্তিযোদ্ধা না তো। মুক্তিযোদ্ধা হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা। উনি শুধু মুক্তিযোদ্ধা না তো, সেক্টর কমান্ডার, উনি বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। না, সেটা ঠিক আছে, উনি জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রশ্নটা হচ্ছে যে 2001 সালে তো এই যাদেরকে স্বাধীনতা বিরোধী রাজাকার আপনারা বলছেন, 2001 সালে তো তাদের সঙ্গে আপনারা জোটও করেছিলেন, তাই না? হঠাৎ করে 2001 সালে কেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও তো তাই করেছেন। এটা তো নতুন গল্প নাই তো, তাই না? গণতন্ত্রে আপনার অন্য আদর্শের লোক তো থাকবে। তাহলে জামাত বিষয়ে আপনাদের ন্যারেটিভটা বদলাচ্ছে কেন বারবার? ভাই আমি শেষ করিনি, তাহলে আপনি ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো শুধু মুক্তিযোদ্ধাই তো শুধু না তো, ঠিক আছে, ওনার পরিবারও যে মুক্তিযুদ্ধের সময় যেরকম স্যাক্রিফাইস করেছেন, যে অবস্থায় চলেছেন তারা, তো এইটা তো একটা অনন্য ইতিহাস, তাই না? এরপর আসেন, হ্যাঁ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই ওই অমুক্তিযোদ্ধা বা যারা ৭১-এর মুক্তিযুদ্ধকে সাপোর্ট করেনি তাদেরকে নিয়ে যখন সরকার করেছেন, ম্যাডাম খালেদা জিয়াও করেছেন। এটা তো ভাই আওয়ামী লীগও করেছেন, 96-এ তাদের সাথে একসাথে আন্দোলন করেছেন। এবং শুধু তাই না, গোলাম আজম সাহেবের কি সেটি বৈধ হয়ে যায় বা আওয়ামী লীগ সেটি না করলে না সেটি না, নিয়ে আমি সমালোচনা সেটা করা বলছি যাবে না। না? এখানে বৈধতা অবৈধ, দেখুন রাজনীতিতে তো বিএনপির রাজনীতি বহুদলীয় গণতন্ত্র, সবাই রাজনীতি করবে, এখানে সব আদর্শের লোক রাজনীতি করবে। তারা তো, জামাত তো এখন বাংলাদেশের স্বাধীনতায় অস্বীকার করে না, কিন্তু জামাতের ইতিহাসটা তো জামাতকে একসেপ্ট করতে হবে, সেই জিনিসটাই আমরা বলছি। আর এটা নতুন নয় তো। ম্যাডাম খালেদা জিয়া শোনেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কে করেছেন? ম্যাডাম খালেদা জিয়া সময় হয়েছে, তাই নয় কি? তো মুক্তিযুদ্ধে আপনি মীর শওকত সেক্টর কমান্ডার ছিলেন, এখনকার স্পিকার খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। বিএনপি তো মুক্তিযুদ্ধে একটা দল আছে পর্যন্ত, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা শেষ দল। দিনটিতে, প্রথম অধিবেশনের শেষ দিনটিতে নাহিদ ইসলাম যেটি বলছেন যে আপনারা আওয়ামী বয়ানে জামায়াতের সমালোচনা করছেন। দেখুন রাজনীতিতে তো ওই যে কথার পিঠে কথা থাকবে, তাদের যুক্তি থাকবে। এখন আওয়ামী লীগ নামাজ, আওয়ামী লীগের কেউ যদি নামাজ পড়ে, আমি ফজলে হুদা বিএনপি করি, আমি কি নামাজ পড়বো না? তো এইখানে আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধের কথা বলে, এইখানেই তো আমাদের এই সংসদ উত্তপ্ত হয়েছে, ঠিক এই কথাটাই বলে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে আর বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, প্র্যাকটিস করে। এই জায়গাতেই পার্থক্য। আর ঠিক ওই কথাটাই আমরাও এই সংসদে আমাদের বিরোধী দলের বন্ধুদের বলেছি বারবার, যে
জুলাই জুলাই নিয়ে এত কথা বলার কোনো দরকার নেই তো। জুলাই নিয়ে 8 মাসে ফয়সালা হয়ে গেছে। লেট আস ডু দিস, লেট আস এক্সিকিউট দিস। এখন আমরা জুলাই সনদটাকে বাস্তবায়ন করি না, সবাই কিন্তু মিলে। সেটা তো যেভাবে আসার কথা ছিল সেটি হচ্ছে না। যেমন একটি জায়গায় আমি দেখলাম বলা হচ্ছে যে হাম থেকে শুরু করে, হামের এত সিরিয়াস একটা ইস্যু, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হাওরের ধান নষ্ট হয়ে যাওয়া, আমি একটা একটা করে বলছি, মার্কিন চুক্তি, গ্যাসের দাম, তেলের দাম ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে যতটা না আলোচনা হয়েছে সংসদে, তার চেয়ে অনেক বেশি আলোচনা হয়েছে জুলাই 71 এগুলো নিয়ে। এখন আপনি কি মনে করেন একজন নতুন সদস্য হিসাবে যে প্রায়োরিটাইজ করা বা প্রাধান্য দিয়ে আলোচনার যে একটা স্ট্র্যাটেজি থাকা দরকার সেটি জাতীয় সংসদে ছিল প্রথম অধিবেশনে? দেখুন, প্রথম কথা, হাম নিয়ে আলোচনা হয়েছে, মন্ত্রীর বিবৃতি হয়েছে, দুই পক্ষে কথা হয়েছে, ব্যবস্থা হয়েছে, স্বল্পতম সময়ে হামের টিকা আনা হয়েছে, এটা তৃণমূল পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। জ্বালানি নিয়ে শুধু আলোচনা নয়, প্রায় বহুক্ষণ আলোচনা হয়েছে এবং পরবর্তীতে জ্বালানি নিয়ে দুই পক্ষ মিলে আমাদের একটা কমিটিও করেছি। আরেকটা ইস্যু আপনি যেটা বললেন যে এই যে হাওরে ধানের গল্প, এটা তো পরশু দিনের বা দুদিন আগের গল্প, ঠিক আছে? তো এইটা তো বাকি সময়টা আপনি বলছেন জুলাই নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। কারণ এখানে যখন রাষ্ট্রপতির উপর ভাষণের উপর 50 ঘন্টা নির্ধারিত, তখন তো রাজনৈতিক আদর্শ ডিবেট হবে, এটা খুব স্বাভাবিক। আমার আরেকটা প্রশ্নের উত্তর ছিল জি, যে বলুন। 90 তো একটা গণ অভ্যুত্থান হয়েছে, তাই না? হুম হুম 90 এর সাথে এই অভ্যুত্থানটার একটু পার্থক্য আছে। হুম একটা পার্থক্য হচ্ছে 90 এ ডাইরেক্টলি সকল পলিটিক্যাল দল ইনভলভ ছিল, আর 22-এ কৌশলগত কারণে আমরা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ভাবে করেছি। নাম্বার 2 ডিফারেন্স হচ্ছে 90 এর আন্দোলনটা মূলত ছিল বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, এই আন্দোলনটা সারা বাংলাদেশ কেন্দ্রিক হয়েছে। তৃতীয়ত হচ্ছে 90-এ আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, এখন আমরা আন্দোলন করেছি ফ্যাসিস্টের বিরুদ্ধে। আর 4 নাম্বার যেটা ইফেক্ট, মানে কজ অ্যান্ড ইফেক্ট, ইফেক্টটা কি? 90-এ আপনি বলছেন 90-এ যেসব ছাত্র নেতারা আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন তারা ক্ষমতার ভাগ নেয়নি, এই সময় এসে এখনকার ছাত্ররা না, আমি তারা ক্ষমতার আন্দোলনের স্বাদ নিয়েছে। ফজলুল্লাহ বাবু, আন্দোলনের স্বরূপ বিশ্লেষণ করতে যাব না, কিন্তু আমার কথা হচ্ছে যে দুটো আন্দোলনেই একটা অ্যাসপিরেশন ছিল, গণতন্ত্রের আকাঙ্ক্ষা। আমি সেই জায়গা থেকে প্রশ্নটা করেছিলাম। এনিওয়ে, আমি 90-এ আসবো তো, আবার হ্যাঁ, আমি আপনার কাছে। ওইখানে আসতেছি। জি। 90-এ তো গণতন্ত্রের আকাঙ্ক্ষা তো ছিল রে ভাই। হ্যাঁ, আপনার গণতান্ত্রিক, আপনার এই যে সংসদীয়, কিন্তু সেটা তো আহ, সেটা তো 3 জোটের রূপরেখা তো আপনারা বাস্তবায়ন করেননি, আপনারা তো তারপরেই ক্ষমতায় এসেছেন। একটা রাজনীতিতে আপনি তো 100-তে 100 বলে কিছু হয় না। আপনার কি সংসদীয় আহ, আহ, সরকার ব্যবস্থা প্রবর্তন হয়েছে 90-এর কারণে, গণতন্ত্র ফেরতে এসেছে 90-এর কারণে, 90-এর কারণে অর্থনৈতিক সংস্কার হ্যাঁ, কিন্তু হয়েছে। অনেকে তো বলে সংসদীয় গণতন্ত্রের মোড়কে আসলে এক ধরনের স্বৈরতন্ত্রই প্রতিষ্ঠিত হয়েছে, যারা ক্ষমতায় গেছে তারা স্বৈরতন্ত্র কায়েম করেছে, এরকম অভিযোগও তো দেখুন, রয়েছে, তাই না? আহ, তারা বাংলাদেশকে ধারণ করেনি। আচ্ছা, আসবে এই আলোচনায়। আমি একটু মার্দিয়া মমতাজ আপনার কাছে আসতে চাই। নাহিদ ইসলাম তার সমাপনী যে বক্তব্য, অর্থাৎ প্রথম অধিবেশনের শেষ যে কর্মদিবস, সেখানে তিনি মুক্তিযুদ্ধ জুলাই বিতর্ক নিয়ে একটা খুব স্ট্রং স্টেটমেন্ট বা বক্তব্য দিয়েছেন, এবং তিনি ওই বক্তব্যের একটি জায়গায় বলেছেন যে মুক্তিযুদ্ধ হচ্ছে বাংলাদেশের ফাউন্ডেশন। এটা অত্যন্ত ইতিবাচক। যেহেতু এনসিপি আপনাদের কোয়ালিশনের পার্ট, সে কারণে আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে যদি এনসিপি বা আপনারা বিশ্বাস করেন যে মুক্তিযুদ্ধ বাংলাদেশের একটা ফাউন্ডেশন বা ভিত্তি বাংলাদেশ রাষ্ট্র নির্মাণের বা বিনির্মাণের, তো তাহলে আমরা অন্তর্বর্তী সরকারের সময় যে দেখলাম যে মুক্তিযোদ্ধাদের প্রতি যে অবমাননা এবং মুক্তিযুদ্ধের যে স্থাপত্য থেকে শুরু করে মুক্তিযুদ্ধ নিয়ে যা কিছু হয়েছে প্রায় 2 বছর সময়, সেটি নিয়ে তো আপনারা সেই অর্থে উচ্চকিত ছিলেন না, সেটি কেন? জি, আপনাকে ধন্যবাদ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে একটা কথা একটু আমাদেরকে খেয়াল করতে হবে যে নাহিদ ইসলামের বক্তব্য কিংবা ইন্টারিম গভর্নমেন্টের সময় বাংলাদেশের সাধারণ মানুষের যে রিয়াকশন ছিল, সেটা কিন্তু আসলে একটা জবাব রিয়াকশন। কিসের জবাব? আওয়ামী লীগ নিজেদের মসনদকে স্থায়ী করার জন্য, দীর্ঘায়িত করার জন্য মুক্তিযুদ্ধের ইস্যুটাকে খুবই অন্যায়ভাবে ব্যবহার করেছে। আমি কিন্তু সাধারণ এবং মানুষের কথা এখানে বলছি না, আমি জামায়াত ইসলামের ভূমিকার কথা বলছি। আসছি, এবং এখানে দেখেন প্রতিটা জায়গায় মুক্তিযোদ্ধা, এবং শেষ পর্যন্ত তো শেখ হাসিনার পতনের জন্য তার এই কথাগুলোকেই আমরা দায়ী করি, তাই না? যে সে রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা সহ ক্যাম্পাসে মিছিল করলো যে তুমি কে আমি কে।
এই শব্দটা কিন্তু আসলে তৎকালীন প্রধানমন্ত্রী নিজে উচ্চারণ করেছিলেন। মুক্তিযুদ্ধকে তারা এমন ভাবে ব্যবহার করা শুরু করলেন যে মুক্তিযোদ্ধা ছাড়া এখানে আর কেউ কোনো কিছুতে হকদার নয়। না, কিন্তু এবং মার্দিয়া, আমরা সেটা তো দেখেছি আওয়ামী লীগের অসংখ্য সমস্যা। মানুষকে কিন্তু নেমে আসতে, শেখ হাসিনা অসংখ্য উত্তর যে মানুষকে বাংলাদেশ, সেই উত্তর বাংলাদেশে যারা রাজনীতি করছেন, তাতে তো আপনারা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। আপনারা এনসিপি, আপনারা কেন ওন করলেন না ওই সময়টাতে? না, আমাদের ওন করাতে তো কোনো বাধা নাই, কিন্তু ওই সময়টার ব্যাপারটা বুঝতে হলে আমাদেরকে ওই 17 বছরের ইতিহাসকে বুঝতেই হবে। আমি ওই জায়গাটাই শুধু আপনাকে বলছি। এই যে অপব্যবহার মুক্তিযুদ্ধকে, সেটার একটা রেসপন্স হিসেবে আপনি দেখবেন 5 অগস্ট থেকে পরবর্তী কয়েকদিনে মানুষ বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধকে নিয়ে করা সরকারি স্থাপনাগুলোকে ধ্বংস করেছে, শেখ মুজিবের মূর্তিগুলোকে নামিয়ে ধ্বংস করেছে। এবং এখানে কি আপনি তাদেরকে দোষ দিতে পারেন কিনা? প্রথম কথা হচ্ছে যে না, তাদেরকে এখানে দোষ দেওয়া যায় না, কারণ তারা এখানে দেখেছে যে মুক্তিযুদ্ধ নিয়ে জাতিকে মোটামুটি এমন ভাবে ডিসক্রিমিনেট করা হচ্ছিল যেটা আসলে কারোর কাম্য নয়। নাগরিক হিসেবে প্রত্যেকে যে সমান, মুক্তিযোদ্ধাদের বংশধরদেরকে অন্যায়ভাবে সুযোগ সুবিধা দেওয়ার কথা হচ্ছিল, যেটা আসলে এভেইল করছিল এমন কিছু অসাধু মানুষ যারা ভুয়া ভুয়া মুক্তিযোদ্ধা কার্ড সংগ্রহ করেছে, সেটা অন্য আলাপ। এখানে আপনি যেটা বলছেন যে মুক্তিযুদ্ধকে বাংলাদেশকে ওন করে কিনা একটি রাজনৈতিক দল, যারা স্বাধীনতার পর থেকে, স্বাধীনতা চলাকালীন, তখন তো বাংলাদেশ হয় নাই, এটাকে তো আপনি বাংলাদেশ বিরোধিতা বলতে পারেন না। সরি, কখন বাংলাদেশ হয়নি? যদি আপনি একটু একটু আমাকে ভেঙে বলেন, মানে আমি 71-এর যুদ্ধের বলছি যে সময়? যেই সময়টার বিরোধিতার কথা আপনি বলছেন সেটা তো যুদ্ধ চলাকালীন সময়ে। হ্যাঁ, কিন্তু কিন্তু যুদ্ধ যুদ্ধ চলাকালীন শেষ সময়টাতে তো হওয়ার বাংলাদেশের পরে স্বাধীনতার বাংলাদেশ ঘোষণা হয়ে স্বাধীন গেছে। হলো। বাংলাদেশ তো 26শে মার্চ থেকে স্বাধীন। স্বাধীনতার ঘোষণা হয়েছে, জি অবশ্যই, কিন্তু তখনও তো বাংলাদেশের জন্ম হয় নাই। যে 16 ডিসেম্বর থেকে বাংলাদেশ জন্ম হয়েছে, তখন থেকে কোনো ধরনের কোনো দেশদ্রোহী কাজে সংযুক্ত ছিলেন না। এবং নিয়মতান্ত্রিক পন্থায় যারা রাজনীতি করার চেষ্টা করেছেন, তাদেরকে আপনি যখন দেশদ্রোহী বলেন, তাদেরকে যখন আপনি বলতে আমি বলছি যারা বলেন, এবং যারা বলেন যে তারা মুক্তিযুদ্ধকে স্বীকার করছে না, এই অভিযোগের উৎসটা কোথায় আমি আসলে জানি না। রাইট। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সংসদে দাঁড়িয়েই বলেছেন যে জুলাই নিয়ে যেন ব্যবসা করা না হয়, এবং সেটি বিরোধী দলের দিকে ইঙ্গিত করেই বলেছেন, পার্টিকুলারলি জামাত বা এনসিপিকে নয়। তিনি যে বক্তব্যটি দিয়েছেন, এটি আপনার কাছে কি তাৎপর্যপূর্ণ মনে হয়? মানে আপনার কাছে কি মনে হয় যে জুলাই নিয়ে ব্যবসা করার একটা প্রবণতা বা রাজনৈতিক ফায়দা লোটার একটা প্রবণতা রয়েছে? এখানে একটা মজার জিনিস হচ্ছে, আমার কাছে সবসময় একটা জিনিস অবাক লাগে, সেটা হচ্ছে যে দেখেন জুলাইয়ের যে পরিবর্তনটা হলো, সেটার শুরুটা কিন্তু 17 জুলাই 2024 শুরু হয় নাই। এটার আগে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর, যারা তখন আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলোর দীর্ঘ সময়ের সংগ্রামের ইতিহাস আছে। আমার কাছে যেটা অবাক লাগে সেটা হচ্ছে বিএনপি কেন যেন এই প্রসঙ্গে হীনমন্যতার পরিচয় দেন। যখনই জুলাই কিংবা জুলাইয়ের মাধ্যমে জন্ম নেওয়া এনসিপির বিষয়ে আলোচনা হয়, তখন বিএনপি, আমি জানি না এটার কারণটা কি, কেন যেন হীনমন্যতার পরিচয় দেন এবং এক ধরনের অস্বীকার করার মানসিকতা তাদের মধ্যে থাকে। দেখেন, আপনি একটু আগে আমাদের সহ আলোচক উনিও বলছিলেন জুলাই নিয়ে এত কথা বলার দরকার নাই, জুলাই নিয়ে কথা বলার দরকার আছে। জুলাই নিয়ে কথা না বললে আমরা আমাদের ঋণ কিসের কাছে এবং কিসের কারণে এই সংসদে আজকে আমরা বসতে পারছি, যেতে পারছি, এটার ব্যাপারে আগ্রহ তৈরি হয়েছে, এটা তো আমাদের মনে থাকবে না। এবং বাংলাদেশের পূর্বের ইতিহাস যেটা, আমরা বারবার আমাদের ইতিহাস ভুলে যাচ্ছি, আমরা বারবার একই ভুল করছি, অন্তত 5 বার আমরা একই ভুলগুলো করে করে কিন্তু মার্দিয়া, আপনার দলের সঙ্গে বিএনপির একটা জায়গায় কিন্তু অনেক মিল। আপনারা যেমন 71-এর কথা আসলেই মুভ অন করতে চান, ওনারাও জুলাইয়ের প্রসঙ্গ আসলে, যেহেতু জুলাইয়ের কৃতিত্বটা ওনারা পুরোপুরিভাবে মানে নিজেদের আয়ত্তে নিতে পারছেন না, সেই কারণেই বোধহয় সেখান থেকে একটু সরতে চান। এই হাইপোথিসিসের সঙ্গে আপনি কতটুকু একমত? এখানে আমি একটু একটা কথা বলতে চাই, মুভ অন করতে যাওয়ার কোন ধরনের মানসিকতা আমি আমার দলের মধ্যে দেখিনি। বরং কিন্তু আপনার দলের আমির তো গতকালই বলেছেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জায়গাটাতে আমাদের আপত্তি আছে। না, কিন্তু আমি ওনার বক্তব্যটা একটু আপনাকে পড়ে শোনাই। তিনি তার যে সমাপনী দিনের যে বক্তব্য, সেখানে বলেছেন যে আমি শুধু এতটুকু বলবো, অতীতকে স্মরণ রাখা ভালো, ইতিহাস শিক্ষা ভালো, কিন্তু ইতিহাসকে নিয়ে পড়ে থাকলে আমরা নিজেরা ইতিহাস তৈরি করতে পারবো না। ইতিহাসকে ইতিহাসের জায়গায় রেখে আসুন, আমরা এগিয়ে যাই। ইতিহাসের তো একটা দায়ও আছে মার্দিয়া, তাই না? সেই দায়টা জামায়াত ইসলাম কেন নিতে চায় না? সঠিক, তিনি তো দায়কে অস্বীকার করেন নাই, তার বক্তব্য আমি মনে করি যে সঠিক, তিনি যেটাকে স্মরণ করেছেন। ইতিহাস তো 2400 তো বর্তমান না, কিন্তু নিকট অতীতকে আমি যদি মনে না রাখি, তাহলে দূর অতীতের কথা তো আরো ভুলে যাব।
রাইট। কেউই কোনোটাকে অস্বীকার করতে চাচ্ছে না এখানে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যদি আমার রাজনৈতিক প্রতিপক্ষকে আঘাত করার জন্য একটা ইতিহাসকে ব্যবহার করি, এই প্রচেষ্টাটা নিন্দনীয়। রাইট, ধন্যবাদ। আসবো আপনার কাছে। আমি ফজলুল বাবুল একটা বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেহেতু আপনি সংসদের প্রথম অধিবেশনে ছিলেন এবং দেখেছেন খুব কাছ থেকে। একটা বিতর্ক বলেন বা একটা প্রশ্ন কিন্তু উঠছে বারবার, যে আমরা যে ব্রিটিশ পার্লামেন্টারি ফরম্যাটের এক ধরনের রেপ্লিকেশন হয় বাংলাদেশে, সেখানে আমরা প্রাইম মিনিস্টার্স যে কোয়েশ্চেন টাইম, সেই জায়গাটিতে প্রাইম মিনিস্টারের বিভিন্ন ইস্যুতে কথা বলার একটা চল কিন্তু রয়েছে ব্রিটিশ সংসদীয় গণতন্ত্রে। বর্তমান প্রধানমন্ত্রী তিনি বেশিরভাগ প্রশ্নের উত্তর সালাউদ্দিন সাহেবকে দিয়েই দেয়াচ্ছেন, এটাকে একটা অভিযোগ হিসেবে দেখা হচ্ছে। এই অভিযোগটাকে আপনি অভিযোগ হিসেবে দেখেন কিনা, বা এটার বিপরীতে আপনাদের বক্তব্যটা কি আসলে, উনি কেন বলছেন না? প্রথম কথা হচ্ছে এটা অভিযোগ নয়, এটা বলেন তারা আসলে যখন না, কারো কিছু এনসিপির বলবার সারওয়ার কিছু তুষার না। থেকে শুরু করে অনেকেই বলেছেন, অভিযোগ আকারেই হ্যাঁ বলেছেন। হ্যাঁ, ঠিক আছে, এটা এটা তারা বলেছেন, অনেক নেতারাই বলেছেন। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে বিষয়গুলো নিয়ে জনাব সালাউদ্দিন আহমেদ বক্তব্য দিয়েছেন অন বিহাফ অফ প্রাইম মিনিস্টার, সেগুলো হচ্ছে সম্পূর্ণভাবে সংস্কার নিয়ে এবং জুলাই সনদ নিয়ে উনি ব্যাখ্যা দিয়েছেন। এইটার পেছনে উনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েও কেন এই ব্যাখ্যাগুলা দিচ্ছেন? কারণ উনি বিএনপিকে প্রতিনিধিত্ব করেছেন 8টা মাস এই শুধুমাত্র এই জুলাই সনদটা তৈরির ক্ষেত্রে। তো উনি ছাড়া আর কে দিবেন? এটা হচ্ছে, তাহলে এটা ওনাকে ওনারাও জানেন আইনমন্ত্রী আসলে। করলেন না কেন? মানে আমি জাস্ট বোঝার জন্য জিজ্ঞেস না, করছি, যে উনি আইনমন্ত্রী তো জুলাই আইন সনদ সংবিধান এত তৈরি। ভালো বোঝেন, তাহলে না স্বরাষ্ট্রমন্ত্রী না কেন না না হলেন? না, লিসেন, একটা আইন যখন তৈরি হয় তার পেছনেও আরো অনেক ঘটনা থাকে, কথা থাকে। এগুলোর সাথে তো আইনমন্ত্রী জড়িত ছিলেন না, এগুলোর সাথে জড়িত ছিলেন জনাব সালাউদ্দিন আহমেদ। হ্যাঁ, কিন্তু আপনার তো কি একবারের জন্য মনে হয় না ফজলুল হুদা বাবুল, যে জি, একটা সংসদে আইনমন্ত্রী রয়েছেন, সাংবিধানিক যে কোনো ব্যাখ্যা স্বরাষ্ট্রমন্ত্রী দিচ্ছেন, অবশ্যই ডাজ ইট দিয়েছেন সাউন্ড ওকে? সাংবিধানিক ব্যাখ্যা আছে। জুলাই সনদ ছাড়া ব্যাখ্যা যত সব দিয়েছেন। এই যে কেন আমরা এই যে 13টা অধ্যাদেশকে আমরা আইনে পরিণত করলাম না, কেন আমরা এটা নিয়ে ফার্দার ডিটেইলে আলাপ করব সংসদে, এই সব ব্যাখ্যাগুলো আইনমন্ত্রী দিয়েছেন। এটা একটা মিডিয়া হাইপ হয়েছে। এবং আপনি জানেন যে কিভাবে এই যে নির্বাচনের আগে মূল বিষয়টা হচ্ছে কি জানেন, আমি আমার সহ আলোচক মার্জিয়া মমতাজের আমি কথা শুনছিলাম, উনি ইতিহাস নিয়ে কথা বললেন। কিন্তু মজার বিষয় কি জানেন, ইতিহাসের নির্মম সত্য হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। এটাই হচ্ছে ইতিহাসের শিক্ষা। তো বিষয় হচ্ছে, আমরা জুলাই নিয়ে আলোচনা করতে কোনোদিনও কুণ্ঠাবোধ করিনি, জুলাই নিয়ে কাজ করার ক্ষেত্রে কোনোদিনও কুণ্ঠাবোধ করিনি, জুলাইকে ধারণ করতে কোনোদিনও কুণ্ঠাবোধ করিনি। ওই যে আওয়ামী লীগ যেভাবে মানে মুক্তিযুদ্ধকে নিজেদের একটা মানে জিনিস মনে করে, এটাকে নিজেদের তৈরি, নিজেদের মানে প্রযোজনা, পরিবেশনা সবকিছু একক আপনা পান্থা, ওই ওই জিনিসটা আমরা দেখেছি জুলাইয়ের একটা নির্দিষ্ট গোষ্ঠী এই জুলাই 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 আপনি বলছেন আপনি এইখানে। আপনি খুব দুঃখ এবং দীর্ঘশ্বাস ছেড়ে বললেন ফজলুল হুদা বাবুল, যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। এটাই বাংলাদেশ ইতিহাসের বড় জাতীয়তাবাদী শিক্ষা। দল কি ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে, তাদের পুরনো ভুল থেকে? কোন ভুলটা থেকে শিক্ষা দেখুন, নিয়ে? একটা দল যখন ক্ষমতায় থাকে, একটা দল অনেক প্রকারের কাজ করে, সেখানে ভুল হতে পারে আহ, এবং সাকসেসও থাকতে পারে। আপনার দেখতে হবে যে একটা দল রাজনৈতিকভাবে কতটুকু সাকসেসফুল একটা সরকার চালানোর ক্ষেত্রে, সেই বিচারটা আপনার করতে হবে। কাজে আমাদের যে কোনো ভুল হয়নি এটা কোনোদিনও কিন্তু বিএনপি বলেনি। আমার নেত্রী, আপসের নেত্রী বেগম খালেদা জিও কোনোদিন বলেননি, এবং তারেক রহমানও কোনোদিন বলেননি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, যে আমাদের দলের কোনো ভুল হয় না, তাহলে আমাদের দলের লোকেরা কোনো ভুল ছোট্ট করে একটা না। উদাহরণ কি দেব? আপনারা ক্ষমতায় আসার জি জি, পরে প্লিজ। শামসুনার হলের ভিপি ছিলেন ইমি, হ্যাঁ হ্যাঁ তাকে যে হ্যাঁ গ্রেফতার করা হয়েছিল, হ্যাঁ, দুদিন আগে তিনি মুক্তি পেয়েছেন। জি। এই এই বিষয়টিকে বিএনপি রাজনৈতিকভাবে তাদের যে অবস্থান ভিন্ন মতের প্রতি, মানে যেটা আমরা শুনে আসছি যে তারা হ্যাঁ, ভিন্ন মতের প্রতি সহনশীল, শুনে সেটা আসছে না, রিফ্লেকশন বিএনপি কিনা? এটাতে বিশ্বাস করে। দেখুন, বিএনপি আর সরকার দুটো তো আপনি এক করে ফেললে হবে না। দেখুন, প্রথম কথা হচ্ছে বিএনপি মুক্ত বুদ্ধির চর্চায় বিশ্বাস করে, এবং বিএনপি বাক স্বাধীনতা, প্রেস স্বাধীনতায় বিশ্বাস করে। এখন আসেন সরকারের ক্ষেত্রে। একটা সরকার যখন চলে, সেই সরকারটাকে
দেশের বিভিন্ন পরিস্থিতি, এই সরকার কিন্তু একা নয়। সরকার মানে কিন্তু শুধু বিএনপির সরকার নয়, সরকার মানে কিন্তু এনসিপিও, সরকার মানে কিন্তু জামাতও, সরকার মানে কিন্তু বর্তমান পরিস্থিতিও, সরকার মানে কিন্তু জুলাইয়ের পরের পরবর্তী বাংলাদেশও। এই জিনিসটা আপনাকে কাউন্ট করতে হবে। সরকার মানে তো শুধু বিএনপির 212 জন সদস্য নয়। এটা তো তত্ত্ব কথা হলো, কিন্তু বিরোধী দল কি সেটা ফিল করে, বা বিরোধী দল সেটা ফিল করার জন্য যা কিছু করা প্রয়োজন সরকার, আমি তো মনে করি বিরোধী দল ফিল করে, এবং ফিল করার জন্যই দেখুন বিরোধী দল যে মানে এত মানে সহযোগিতা করেছে, বিশেষ করে আমাদের জ্বালানির ক্ষেত্রে। এবং শুধু তাই নয়, আপনি যদি বিরোধী দলের সংসদে বিরোধী দলের নেতার বক্তব্য শোনেন এবং আমাদের সংসদ নেতার বক্তব্য শোনেন, সেখানে কিন্তু একটা জায়গা ছিল, একটা কম্প্রোমাইজের জায়গা ছিল, মত পার্থক্য ছিল, রাজনৈতিক অঙ্গনে তারা ডিভাইডেড, তারা তাদের আদর্শ এক নয়, কিন্তু দিন শেষে কিন্তু আমাদের দেশটা আমাদের সবার, এবং সেইভাবেই কিন্তু তারা দুইজনই একটা জায়গায় এসে পৌঁছেছে। হ্যাঁ, আমি এখন ওই আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি এই সমগ্র কি বলবো বিরোধী দলের সকলকে আহ্বান জানাই যে আমাদের দেশটা গড়তে হবে। এই যে এখন বিভাগীয় আন্দোলন, রাজপথের আন্দোলন, এগুলো ছেড়ে আমার মনে হয় সংসদে তাদের যথেষ্ট প্রতিনিধিত্ব আছে, শিক্ষিত অনেকগুলো আইন বিশেষজ্ঞ আছেন, অনেক ব্যারিস্টার আছেন, অনেক রাজপথের অনেক বলিষ্ঠ নেতৃত্ব আছেন, তরুণ প্রজন্ম আছেন এবং অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান আছেন। তাদের সমস্ত কথাবার্তা আমার মনে হয় তাদেরকে পার্লামেন্টে এসে বলা উচিত এবং ধন্যবাদ। সেখানে সমাধান জি, করা উচিত। মার্দিয়া মুমতাজ, আপনার কাছে একটু আসতে চাই। সংসদে দাঁড়িয়ে আম, অর্থমন্ত্রী বলেছেন যে অনেক দল আছে তাদের নিজেদের ব্যাংকও রয়েছে, অর্থাৎ জামায়াত ইসলামের কথা বলতে গিয়ে যদিও নাম মেনশন করেননি, কিন্তু তিনি ওই ইঙ্গিতটি করেছেন যে জামায়াত ইসলাম একটি ব্যাংক বা আর্থিক খাতে তাদের এক ধরনের বিনিয়োগ আছে, সেটা থাকতেই পারে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী একটি খুব মারাত্মক অভিযোগ তুলেছেন সংসদে দাঁড়িয়ে। তিনি বলেছেন যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ব্যাংক দখল করা হয়েছে। এখন এই যে দখলদারিত্বের যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো আগে বড় রাজনৈতিক দলগুলোর ব্যাপারেই ছিল, এখন আপনাদের দলের বিরুদ্ধেও এসেছে। এটার ব্যাপারে আপনার কি কিছু বলবার আছে, বা এটার ডিফেন্সটা কি, মানে এই অভিযোগটাকে কিভাবে আপনি খণ্ডন করতে চান? জি জি, অবশ্যই। এখন একটি ব্যাপার হচ্ছে যে দেখেন, কোন দলের হ্যাকলার আছে কিনা এটা আমি জানি না, বরঞ্চ ব্যক্তি ব্যক্তি উদ্যোগে বা ব্যক্তির অধীনে ব্যাংক যদি দেখেন, বিএনপির একাধিক সংসদ সদস্যের নিজস্ব ব্যাংকের সাথে সংশ্লিষ্টতা আছে, ঢাকা ব্যাংক থেকে শুরু করে বেশ কয়েকটি। তো আমার মনে হয় এই ব্যাপারটার এই অভিযোগটা বেগ, এটা আর একটু স্পেসিফিক করা দরকার। যে কথাটি জনাব মন্ত্রী বলেছেন যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার করে ব্যাংক দখল করা হয়েছে, তাকে আমার বলতে হবে যে তিনি বাকি এর আগের সময়ের ইতিহাস ভুলে গেছেন। জামাত যদি কোনো একটি ব্যাংককে বা কোনো একটি দল, আমি জামাতের কথা যদি নাও বলি, কোনো একটি দল যদি কোনো একটি ব্যাংককে তৈরি করে থাকে বা এটাকে সাহায্য করে থাকে তৈরি করার জন্য, এবং তাদের লোকেরা সেখানে হয়তো চাকরিও করছেন, সেটা কি কোনো অসাংবিধানিক কাজ? এখন সেটাকে সরকারিভাবে আত্মীকরণের, অবৈধভাবে দখল করার চেষ্টা করা হয়েছে, এর সমস্ত মূলধন পাচার করার চেষ্টা করা হয়েছে বিগত সরকারের আমলে, এবং এরপরে ব্যক্তি যখন পুনর্দখলের প্রয়োজন ছিল, কারণ তারা তখন সেখানে ছিলেন না, সেই দখলের জায়গাটিতে সেই তার মালিকানা প্রতিষ্ঠার জায়গাটিতে যখন চেষ্টা করেছে, এটাকে যখন আপনি এভাবে করবেন, আমার মনে হয় আপনাকে মনে করায় দিতে হবে যে বাকি 17 বছরের ইতিহাস আপনি ভুলে গেছেন। এখানে একটা জিনিস আমি একটু অ্যাড করব, সেটা হচ্ছে দেখেন, আপনি নাহিদ ইসলামের ভাষণ নিয়ে কথা বলছিলেন, সেখানে নাহিদ ইসলাম স্পষ্ট বলেছেন যে বিএনপি জুলাই আন্দোলনের কথায় এরকম হীনমন্যতা দেখাচ্ছেন কেন, অথচ যেখানে তাদের ভূমিকা ছিল, অংশগ্রহণ ছিল, এবং রাজনৈতিক ট্যাকটিক্সের কারণেই তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে আমাদের এখানে অংশ নাই, কারণ এই আন্দোলনটাকে ছাত্রদের আন্দোলন হিসেবে প্রতিষ্ঠিত করার প্রয়োজন ছিল। তো সেখানে আসলে আমি বলবো যে কারোর পক্ষেই কিন্তু এই জিনিসটা অস্বীকারের মানসিকতা নাই, কিন্তু তারপরও আমরা দেখতে পাচ্ছি যে কিছু সলভড বিষয় বারবার কথা বলে কাউকে লাইন থেকে সরিয়ে দেওয়া কিংবা প্রসঙ্গ থেকে সরে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সেই দায়টা কি এনসিপি বা ছাত্র শিবিরের অনেকের ভেতরেও নেই? মানে যারা একটা সময় ছাত্রলীগ করতেন, তাদের অনেকেই তো দেখা যাচ্ছে যে জুলাই আন্দোলনের নেতৃত্বে এসছেন পরবর্তী সময়। তো সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়ে জুলাইয়ের যে
কি বলবো, যে রাজনৈতিক সুবিধা নেওয়ার যে সমালোচনাটা মানে বিভিন্ন স্ফিয়ারে আমরা দেখতে পাচ্ছি, সেটার কি আপনার কাছে মনে হয় যে সদুত্তরটা দেওয়া গেছে? মানে কেন নিরাপত্তা যদি জনিত কারণে তখন ছাত্রলীগ করতে হয়েছে বলে অনেকেই বলছেন, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এটা খুব স্ট্রং লজিক বা আর্গুমেন্ট? অবশ্যই আপনি দেখবেন যে জুলাইয়ের পরেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আমি 5টি বিশ্ববিদ্যালয় আপনাকে স্ট্যাটিস্টিক্স বলতে পারবো, সময় সেটা অ্যালাউ করবে না, 70 জন তাদের কমিটিতে, ছাত্র দলের কমিটিতে 70 জন ছাত্রলীগের নেতাকর্মী ছিল, যারা আগে ছাত্রলীগ হিসেবে পরিচিত ছিল। বিষয়টা হচ্ছে এই বাস্তবতার মধ্য দিয়ে আমাদেরকে যদি হেঁটে আসতে হয়, একটা ছাত্র হলে থাকা তো দূরের কথা, সে রেগুলার ক্লাস করবে, এটার জন্য তাকে অ্যাফিলিয়েশন দেখাতে হতো। সেটাকে যখন আমরা আঙ্গুল দিই, আমরা আসলে ছাত্রদের এই আন্দোলনটাকে বা তাদের এই যে লাইফের রিস্ক নিয়ে তারা এই জায়গায় কাজ করেছে, এটাকে আমরা আসলে ছোট করে দিচ্ছি। যে কোনো আন্দোলনের পরেই আসলে কিন্তু যারা আড়ালে থেকে কাজ করেছেন তাদেরকে নিয়ে আমরা গ্লোরিফাই করা উচিত। আপনাকে একটা উদাহরণ দেই, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলন চলছিল, তখন যারা, সাদিক কায়েম এটা খুব স্পষ্ট করে বলেছেন, তখন আবিদ যখন সাদিক কায়েমকে ফোন করে বলেছেন অমুক দিন আসেন, আসেন আমরা দেখা করি, আসেন আমরা এই কাজটা একসাথে করি, ছাত্র দলের আবিদের কথা বলছি আমি, তিনি জানতেন সাদিক কায়েম শিবিরের নেতা। তিনি কখনোই সাদিক কায়েমকে বা এস এম ফরহাদকে অন্য কিছু ছাত্রলীগ হিসেবে সেখানে মনে করতেন না। তার মানে নিজেদের মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছিল, কিন্তু তাদের কয়েকজনের একটা কাভার ছিল। সেটাকে যখন ইঙ্গিত করে, আমি আবার বলবো, সেটাকে এখন ব্যবহার করা হচ্ছে কেবলমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, যেটা আসলে দুঃখজনক। ভাই যেরকম বলছিলেন, এই আন্দোলনটার পরে কিন্তু আমরা আসলে সবাই একটা পক্ষ, এই সংসদের সবাই কিন্তু আসলে একটা পক্ষ, আমরা জুলাইকে ধারণ করি। সেখানে এই বিরোধগুলোকে উস্কে দিয়ে আমরা আসলে কি হাসিল করতে চাচ্ছি আমি জানি না। আরেকটা কথা আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে দেখেন, আন্দোলন যারা করেছে, আমরা আন্দোলন করি নাই ফিল্ডে, আমরা আমরা এই এই ধারণাটা বলতে পারবো না, আমরা হয়তো ইন্টেলেকচুয়ালি সাহায্য করেছি। যে ছেলেগুলো আন্দোলন করেছে, যাদের বয়স হয়তো 17 থেকে 25, তাদের সেই উচ্ছ্বাস আরো অনেক দিন থাকবে, তারা আরো অনেক দিন জুলাই নিয়ে কথা বলতে চাইবে, মূল্যায়িত হতে চাইবে। সেটাকে যদি আমি মনে করি যে সে সেটাকে জাহির করে ইম্পর্টেন্স চাইছে, সেটা তো আমাদের বড়দের উদারতার অভাব, তাই না? সেটাকে তো আমাদেরকে সহ্য করতে হবে, মানে উদারতা দেখিয়ে তাদেরকে জায়গাও করে দিতে হবে। আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে আমি ফজলুল হুদা বাবুল একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে গণভোট হিসাবে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার যে একটি কথা ছিল, সেটি তো হয়নি। তো এখন সংবিধান সংস্কার প্রশ্নে বিএনপির অবস্থানটা যদি আমাদেরকে একটু বলেন। আমরা যদিও সংসদের যে বিভিন্ন নেতার যে বক্তব্য এবং আপনাদের সরকারি দলের যে ছোট ছোট দলগুলো অ্যালায়েন্সে রয়েছে তাদের নেতৃবৃন্দর যে বক্তব্য, সেখানে ৭২-এর সংবিধানের প্রতি এক ধরনের কি বলবো যে ধনাত্মক বক্তব্য প্রকাশিত হয়েছে। তো এই পর্যায়ে এসে বিএনপির রাজনৈতিক দল হিসেবে মানে সংবিধান সংস্কার নিয়ে তাদের অবস্থানটা যদি আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ। আমি প্রথমে একটা কথা বলতে চাই ইসলামী ব্যাংক নিয়ে। ইসলামী ব্যাংকটা কিন্তু বাংলাদেশি শেয়ার ছিল না বললেই চলে, অধিকাংশই ছিল বিদেশি, ওয়াইসি, মুসলিম কান্ট্রি, বিভিন্ন মুসলিম ফান্ডেড, এবং সেখানে এই কাজগুলো করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর সত্যিকার অর্থে মীর কাসেম গংরা এই ব্যাংকটা দখল করে। কাজে এই দখলটা এখনকার নতুন না, এটা সেই সময় ৭৫ পরবর্তী, এবং তখনকারই সবকিছু ক্যাপিটাল, এবং ধীরে ধীরে পরবর্তীতে সব বিদেশি ক্যাপিটাল গুলো শূন্য হয়ে যায়, কিন্তু টেকনোলজি, থিঙ্কিং সবকিছু আগের। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা কোনো হীনমন্যতা কাউকে দেখাইনি। আমাদের কথা হচ্ছে, আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধ নিয়ে সারাদিন গান গাইতো, এখনকার এই জুলাইয়ের, আমরা এই জুলাই নিয়ে গান গাইতে চাই না, আমরা মানুষের জন্য কাজ করতে চাই। তৃতীয় কথা হচ্ছে যে ছাত্রলীগের ছেলেদের ছাত্র দলের কমিটিতে, হ্যাঁ বিএনপিতে তো এটা হয়, আপনাদেরও তো হয়, আমাদের একজন এই যে এলডিপির একজন জয়েন করেছে না আপনাদের কমিটিতে, এটা তো হয়। কিন্তু গোপনে গুপ্তভাবে রাজনীতি বিএনপির কেউ কোনোদিন করেনি। ছাত্রলীগের একটা ছেলে তো কমিটিতে আসতেই পারে, এটা নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথা নেই বা গা ব্যথা নেই। কিন্তু আমরা এই যে যার কথা বলেছেন সাদিক কাইমকে আমি আসলে কম চিনতাম, কিন্তু ফয়েসেম ফরহাদ ও তো আমার হাতে তৈরি একজন বিতার্কিক জসিমউদ্দিন হলের। আমি তখন থেকে ভাবতাম এই ছেলেটা শিবির করে, কিন্তু সে ছাত্রলীগের পোস্টে ছিল, এবং সে যখন কথা বলতো, আমি কেন সার্জিস
হাসনাত, দে অল টকড অ্যাবাউট ভেরি হাই অ্যাবাউট আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সম্পর্কে, এমনকি বঙ্গবন্ধু নিয়েও তারা এভাবে কথা বলেননি, কিন্তু শেখ হাসিনাকে নিয়ে বলেছেন আমার সামনে। কাজে এইসব গুপ্ত ছিল। এই জিনিসটাকে ওইভাবে আপনি ক্যাটাগরাইজড করে যে ছাত্রলীগের কমিটিতে ছিল তাদেরকে ছাত্র দলের কমিটিতে রেখেছে, এ তো রাখি আমরা, এটা তো একটা নর্মাল বিষয়, দল পরিবর্তন। তারপর কি আপনাদের আমির যিনি, উনি এক সময় জাসদ করতেন, আপনাদের নায়েবে আমির এক সময় জাসদ করত, জামাতের সহসভাপতি যে কি ডাক্তার কি কয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, উনি যদিও অধ্যাপক সামনে লাগান, আমি জানি না কোন অধ্যাপক উনি, তো ওনার ওখানেও কিন্তু একই অবস্থা, উনিও কিন্তু এক সময় বাম রাজনীতি করতেন, আপনার দলে আসছেন। কাজে এইটা হয়, কিন্তু গুপ্তভাবে রাজনীতি হয়নি কোনোদিন। আপনি যার কথার রেফারেন্স দিয়েছেন, আমি মনে করি না, কোনো ডকুমেন্ট থাকলে প্লিজ একটু ইয়ের আজকের উপস্থাপক এবং ডেইলি স্টারের মাধ্যমে আমার সাথে শেয়ার করবেন, পরবর্তীতে আমি রেকটিফাই করে নিব। যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার যে কথা ছিল সেটি তো হয়নি। সংবিধান সংস্কার পরিষদ করার কোনো কথা ছিল না। এই কথাটা, সংবিধান সংস্কার তো আমরা সংস্কার কমিশনই করেছি, সেখানে 8 মাসে এটার কিন্তু একটা গণভোটে ফয়সালা হয়ে তো এটি গেছে। ছিল, গণভোটে তো এটি ছিল ফজলুল বাবুল। দেখুন, গণভোটের ঘতে এটাও ছিল, কিন্তু যে দল মেজরিটি পাবে সেই দলের নির্বাচনী ম্যানিফেস্টো অনুযায়ী সেই দল সংস্কার করবে, এটা আচ্ছা, ছিল সেই তো সেই বিতর্কে ঘতে। এই পর্যায়ে এসে না গিয়েও যদি আপনাকে জিজ্ঞেস করি যে জি, আপনার দলের প্রথম বা কথা আপনাদের হচ্ছে অ্যালায়েন্সের সংবিধান অনেকে 72 সংস্কার। সংবিধান নিয়ে কথা বলেছেন, ইতিবাচক ধারণা দেখুন, পোষণ করছেন, তো সেই 72 আমরা সংবিধানে কি ফিরে 72 যাবেন? বলছি না, আমরা 72 বলছি না, আচ্ছা আমরা বলছি 75 এর পরবর্তী সংবিধান এবং আচ্ছা পঞ্চম সংশোধনী, আমরা সেটাকে স্ট্যান্ড করতে চাই। কারণ পঞ্চম সংশোধনী আমাদের দেশকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে, সেই জায়গাতে আমরা থাকতে চাই। তা আপনারা মনে করছেন যে সংবিধানের কোনো সংস্কার প্রয়োজন নেই এই মুহূর্তে, তাই তো? 72-এর না, সংস্কারের প্রয়োজন আছে তো, যে সংস্কারগুলো আমরা ঐকমত্য কমিশনে সংবিধান সংস্কার কমিটি যেগুলা সাজেস্ট করেছে, আমরা সেগুলো তো সংস্কার করব এবং সেটা জুলাই সনদ অনুযায়ী করব, কেন করব না? আমরা মানবাধিকার আইনও সংস্কার করব, আমরা বিচার ব্যবস্থার পৃথকীকরণ আইনও আমরা সংস্কার করব, আমরা গুণ আইনও সংস্কার করব, আমরা সংবিধানের যে ধারাগুলো নিয়ে কথা হয়েছে সেগুলো নিয়েও তো আমরা সংশোধন করব জি সংবিধান। ফজলুল বাবুল, আপনার কাছে সেটা শেষ তো জুলাই প্রশ্ন, আইনে আমরা এগুলো স্বাক্ষর প্রধানমন্ত্রী করেছি। এবং দলের প্রধান একই ব্যক্তি যেন থাকতে না পারে এরকম একটি উদ্যোগ বা এরকম একটি প্রস্তাব ছিল, এই দেখুন, প্রস্তাবের সঙ্গে গত আপনাদের বিরোধটা কোথায়? আপনি যে কথাটা বলেছেন, এই কথাগুলো কি জানেন? গত 18 মাসে হুম হুম। এই ইউনূস সরকার, তাদের একটা কাজই ছিল, যতগুলো আইন এবং যতগুলো প্রসেস করা যায় সমস্ত আইন প্রসেস এবং সেগুলোর বাস্তবায়ন তারা করেছে বিএনপিকে আন্ডারমাইন করার জন্য এবং বিএনপি যেন ক্ষমতায় না আসে। আমরা দেখেছি কোন কোন দল প্রতিবেশী ভারতের সাথে মিটিং করেছে, সেটাও গোপন ছিল, 1 বছর পর বের হয়েছে। কোন কোন দল আমেরিকার সাথে গোপনে মিটিং করেছেন এবং তারা পরবর্তীতে সেগুলো মিডিয়ায় এসেছে 1 বছর পর। কিন্তু বিএনপির কিন্তু সবকিছু সাধারণ জনগণকে নিয়েই হয়, জনগণের উপরই নির্ভর করে বিএনপি, এবং সে কারণেই বিএনপি মনে করে যে জনগণ যেটা সিদ্ধান্ত দিবে আমরা সেই সিদ্ধান্ত নিয়ে এগোবো। এখন আমাদের এর মাঝে জনগণের স্বার্থ নিয়েই যেহেতু আপনারা রাজনীতি করেন ফজলুল বাবুল, আমি সরি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, তারপরে একটু ব্রিফলি যদি বলেন যে আপনারা জামায়াত বা এনসিপি বিভিন্ন সময়ে আপনারা কিন্তু রাজনৈতিকভাবে ভারত বিরোধী অনেক বক্তব্য দিয়েছেন, ভারত বিরোধী একটি অবস্থান ছিল আপনাদের নির্বাচনী প্রচারণায়। আমরা যখন কিশোর বয়সে দেখেছি তখন আপনারা দেশ ভারত নিয়ে যাচ্ছে এই ধরনের প্রচারণাও কিন্তু বিএনপির পক্ষ থেকে দেখতে পেয়েছি। এবারে নির্বাচিত হওয়ার পরে ভারতের দিকে তাকিয়ে, মানে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে ভারতকে চ্যালেঞ্জ জানিয়ে বা ভারত বিরোধী কোনো বক্তব্য আপনাদের দিক থেকে আমরা দেখিনি, এটার কারণ কি? কোনো ধরনের কি কোনো সমঝোতা হয়েছে বা কোনো ধরনের কোনো? ধন্যবাদ বুলবুল। আমরা কি পাকিস্তানের পক্ষে কোনো বক্তব্য দিয়েছি, আমেরিকার পক্ষে কিছু দিয়েছি? আমাদের পররাষ্ট্র নীতিটাই হচ্ছে সবার আগে বাংলাদেশ। ভারতের চোখে চোখ রেখে কিভাবে রাজনীতি করতে হয় এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া দেখিয়ে গিয়েছেন, এবং এই সরকারও মনে করে দেশের স্বার্থে এরকম ইস্যু আসলে আপনি দেখবেন গত 2-2.5 মাসে আপনি দেখেছেন যে সীমান্ত হত্যা কয়জন হয়েছে, কিন্তু এর আগে কিরকম ছিল। তো কাজে আমাদের স্বার্থ রক্ষা বড় জিনিস। তো শত্রুতা আমরা ভারতেরও শত্রু না, পাকিস্তানেরও শত্রু না, আমেরিকারও না, রাশিয়ারও না,
আমরা না, কিন্তু আমরা আওয়ামী লীগ হ্যাঁ অনেক ভারতের পক্ষে যায়, এরকম চুক্তি করেছে, এরকম বক্তব্য তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল থেকে ইয়েস দেখেছি। আপনারা করেছে। যদি সেটি বিশ্বাস শোনেন, করেন, আপনারা যদি হ্যাঁ সেটি হ্যাঁ বিশ্বাস করেন, তাহলে সেই চুক্তিগুলো কি বাতিল করা হবে? দেখুন, দুই রাষ্ট্রের চুক্তি হতে পারে, সেই চুক্তিগুলো রিসিপ্রোকাল হতে পারে, কিন্তু যেভাবে সেই সময়ের ফ্যাসিস্ট হাসিনার সময়ের মন্ত্রীরা যেভাবে ভারতের সাথে সম্পর্কের কথাগুলো বলতেন, হুম, হুম। স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বলতেন, এটা তো দেশের একটা সার্বভৌমত্বের প্রশ্ন, যেভাবে কথা বলতেন তারা, আমরা সেটির প্রতিবাদ করেছি। এক দুই, যেসব চুক্তি হয়েছে অবশ্যই ধীরে ধীরে আমরা যেগুলো দেশ বিরোধী হবে সেগুলো নিয়ে তো আমরা অবশ্যই কথা বলবো। আমরা কিন্তু আজীবন বলেছি মুজিব ইন্দিরা চুক্তির বিরুদ্ধে কথা, আমি নিজেও বলেছি। কাজেই তাহলে এই আমরা সংসদে কিন্তু আমেরিকার সঙ্গে যে চুক্তিটি হয়েছে সেটি নিয়ে কেন কম্প্রিহেন্সিভ আলোচনা হলো না? দেখুন, আমেরিকার সঙ্গে যে চুক্তিটি হয়েছে এটাও কিন্তু ইন্টেরিয়ম গভর্নমেন্ট করেছে, হ্যাঁ, এটা কিন্তু বিএনপি করেনি। তো সেটি এখন যদি খারাপ ইন্টেরিয়ম হয়ে থাকে, সেটির আপনি আপনি সেটির ভার যদি তো দেখেন আপনাদেরকে টানতে হবে। চুক্তিটা, আপনারা কেন কথা বুলবুল বলছেন না? বুলবুল আপনি যদি চুক্তিটা একটু পড়ে দেখেন, জি। দেখুন 600 কোটি ডলার বোধহয় আমরা এক্সপোর্ট করি, আর ইম্পোর্ট করি আমরা 400 কোটি টাকার ব্যালেন্স অফ ট্রেড। ট্রাম্প সাহেব একজন ব্যবসায়ী মানুষ, আর সব চুক্তি যে ব্যবসায়িক কারণেই হবে আপনি শুধু, আমরা তো দেশ বিক্রির কোনো চুক্তি করিনি, আমরা যেটা করেছি যে আমাদের বিগ পার্টনার হিসেবে গার্মেন্টসের, সেখানে আমি ইন্টারিম গভর্নমেন্টকে সাপোর্ট করছি না এই চুক্তির জন্য, জি। কিন্তু রিসিপ্রোকাল হয়নি চুক্তিটা, এটাও আমি মেনে নিচ্ছি। কিন্তু অনেক চুক্তি তো হয় রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য, অনেক সময় অর্থনৈতিক ছাড়টা আপনাকে দিতে হয়। জি। তো এখানে তারা কি চেয়েছেন যে তাদের কাছ থেকে এই জিনিসগুলো কিনতে হবে, এটা তারা চাইতে পারেন, এবং সেরকম একটা চুক্তি এটা, এটাকে এত মানে দেশ বিক্রির মতো বা দেশের স্বার্থ বিরোধী, হ্যাঁ স্বার্থ না, বিরোধী কিন্তু ইকোনমিক্যালি চুক্তিটা আপনি বা হয়েছে। আমি কেউই তো এই চুক্তি, ট্রেড, ইকোনমিক্সের এক্সপার্ট নই ফজলে হুদা বাবুল। যারা এক্সপার্ট তারা প্রত্যেকেই মোটামুটি মানে একটা মেজরিটি অংশ তারা বলছে যে এটাই বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হয়নি, বরং আমেরিকার স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। তো সেই জায়গাটিতে বিএনপি কেন এই বিষয়টি নিয়ে কথা বলছে না সংসদে? বা আচ্ছা, যারা শুনুন, এদেশের বুদ্ধিজীবী যারা বলছেন যে প্রাধান্য দেওয়া হয়েছে আমেরিকাকে, আমি তো এটাকে অস্বীকার করিনি যে ইকোনমিক্যালি প্রাধান্য দেওয়া হয়েছে আমেরিকাকে, এটা তো আমি এখনো অস্বীকার করিনি। কিন্তু বিষয় হচ্ছে কি, যে আপনি যদি আমেরিকা যদি 600 কোটি ডলার কেনা বন্ধ করে দেয়, তখন আপনার ব্যবসা নিয়ে আপনি কি করবেন? আমি সেই অর্থে বলি যে এটা একটা পলিটিক্যাল ডিসিশন ছিল, এবং এই চুক্তিটা ক্যারি অন হবে, এবং দেশের ভূ রাজনীতিতে আমাদের প্রেক্ষাপটে, বৈশ্বিক প্রেক্ষাপটে আমার মনে হয়েছে যে আমাদের এটা কন্টিনিউ হবে। অনেক ধন্যবাদ ফজলে হুদা বাবুল। মার্দিয়া মমতাজ, আপনার কাছে আসতে চাই। একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটি নিয়ে জামায়াত ইসলামীকে বোধ করি মাঝে মাঝেই সাংবাদিকদের কাছ থেকে বা বিভিন্ন মহল থেকে প্রশ্ন শুনতে হয়, নারী নেতৃত্ব। এখন জামায়াত ইসলামী তাদের সংসদ সদস্য নির্বাচিত করবার জন্যে, মানে সরাসরি ভোটে নির্বাচিত করবার জন্যে তারা কোনো নারীদের বা কোনো নারীকে মনোনয়ন দেয়নি। কিন্তু আবার সংরক্ষিত মহিলা আসনের জন্য আপনি সহ আরও অনেককে নামই প্রস্তাব করা হয়েছে, আপনারা সংসদে যাবেন। এই যে এক ধরনের মানে অনেকে কোট আনকোট বলে থাকেন যে এটা একটা মানে ট্রফি হিসেবে সংসদে যাওয়া, মানে আমি ঠিক ওরকম রুড হতে চাই না, কিন্তু আপনার কাছে কি এটা সম্মানজনক মনে হয়? জি, এখানে বিষয়টা বিপরীতধর্মী না। এটা হচ্ছে, আপনি কি কখন এটা বলেছেন, এটা বলতে শুনেছেন যে না আমরা নারীদেরকে সংসদে দেখতে চাই না? শোনেন নাই। 91, 2001 দুটি সংসদেই সংরক্ষিত আসনে নারীদের অংশগ্রহণ ছিল জামাতের পক্ষ থেকে, সুতরাং এবারও এটা নতুন কিছু না। হুম, হুম। হ্যাঁ, এখানে একটা ব্যাপার বাদ থেকে গেছে, যেটা আপনি বলছিলেন যে 26 নির্বাচনে সরাসরি নারীকে অংশগ্রহণ করতে দেখা যায়নি, কিন্তু এটার ব্যাপারে তো কোনো দ্বিমত নাই, আপনি তো কোথাও বলতে শোনেন নাই। এটা আগামীতে দেখা যাবে বলে আমি আশাবাদী, এবং সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো এখানে আসলে এইটার মানেই যে কেউ একজন নারীকে মনোনয়ন দেন নাই তার মানে যে তিনি নারীকে এখানে দেখতেই চান না, বিষয়টা সেটা না। আর ট্রফি বিষয়ে আপনি যে কথাটা বলেছেন সেটা আমারই কথা, আমি খুব স্পেসিফিক ভাবে বলতে চাই, এটি আমার বিরুদ্ধে ছড়ানো একটি অপবাদ। আমি খুব স্বাভাবিকভাবেই এটা একদম স্পেসিফিক্যালি বলেছি যে কেবলমাত্র নারীর পরিচয় হচ্ছে রাজনীতি থেকে উঠে আসবে, তিনি তৃণমূল থেকে কাজ করবেন অথবা দলের পলিসিতে কাজ করবেন, কিন্তু সেটা না করে যদি নারীকে কেবলমাত্র স্বামীর পরিচয়ে কিংবা পিতার পরিচয়ে, কখনো ভাইয়ের পরিচয়ে তুলে নিয়ে আসা হয়, তাহলে তার জন্য রাজনৈতিক প্রতিনিধিত্বের জায়গাটা কমে যায়।
সেটা বলতে গিয়ে আমি এই শব্দটি ব্যবহার করেছি, এবং আমি জানি না কিভাবে উদ্দেশ্যমূলক ভাবে অবশ্যই এটাকে আমার বিরুদ্ধে ব্যবহার করা হ্যাঁ, আমি হয়েছে। আমি পত্রপত্রিকায় বিভিন্ন তার জায়গায় বাস্তবিক একটা রেফারেন্স হিসেবে এটি প্রতিবাদ জানিয়ে পেয়েছি, কিন্তু দিন শেষে তো আপনার কাছে এটা মনে হয় না যে এটা এক ধরনের টোকেনিজম, মানে না, সংরক্ষিত কখনোই মনে হয় না। মনে হয় আপনি না? যদি দেখেন যে জামাতের যেটা সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণের কাউন্সিল, হুম হুম যেখানে 41% নারীও আছেন, তাদের ভোটে এই 12 জন নারীকে সিলেক্ট করা, প্রথমে 12 জনকে সিলেক্ট করা হয়েছে এবং সেখান থেকে 8 জনকে সিলেক্ট করা হয়েছে, এবং এখানে আসলে তাহলে বোঝা যাচ্ছে সারা দেশে নারীদের একটি অংশগ্রহণ ছিল। এটা একটা গণতান্ত্রিক সিলেকশন, এবং এটার পরেই এখানে যাদেরকে পাঠানো হচ্ছে তাদেরকে, তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং প্রত্যেকেরই রাজনীতিতে অংশগ্রহণের উদাহরণ এবং ইতিহাস আছে। তো মানে এটাকে আমি মোটেও ওই ধরনের প্রতিনিধিত্ব মনে করি না। মানে আরেকটি বিষয় যেটি আমরা আজকের এই আলোচনায় সেভাবে তুলে আনতে পারিনি, কিন্তু একটু যদি আপনি বলেন যে সংসদের যে অধিবেশনটি গেল সেখানে সংখ্যালঘু সুরক্ষা বা এই যে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে যাদের উপর নির্যাতন করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু সেই অর্থে আলোচিত হয়নি। তো আপনার কাছে কি মনে হয় যে সংসদের আগামী দিনগুলোতে এই বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি উপেক্ষিত থাকে, তাহলে যে ইনক্লুসিভিটির কথা আমরা বলছি বা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংস্কৃতির কথা বলছি, সেটা অধরাই থেকে যাবে? জি, এখানে একটা কথা একটু আমাদের বুঝতে হবে। প্রথম অধিবেশনে কিন্তু অনেক ধরনের বাধ্যবাধকতা থাকে। রাষ্ট্রপতির বক্তব্যের উপরে 50 ঘন্টার আলোচনা বাধ্যবাধকতা হুম থাকে, এবং এবার যেটি ছিল, ইন্টারিম গভর্নমেন্টের সময়ে বেশ কিছু অধ্যাদেশ এবং বিল নিয়ে আলোচনা হয়েছে। সেক্ষেত্রে আমি বলবো যে এই জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়তো কম হয়েছে, একেবারে হয়নি সেটা না। তবে এখানে আমি মোটেও আশাবাদ থেকে আমি দূরে থাকবো না। আমি অবশ্যই আশাবাদী যে আগামী সংসদগুলোতে, আগামী অধিবেশনগুলোতে আমরা অবশ্যই এগুলো নিয়ে আরো বেশি আলোচনা শুনবো, কারণ এগুলো সরাসরি দেশের স্বার্থের সাথে জড়িত, আইন শৃঙ্খলার সাথে জড়িত, এবং এগুলোকে এখানে উত্থাপন করা কিংবা সমাধান করার ক্ষেত্রে আমি কারোর কোনো দ্বিমত এখানে দেখার কোনো, আমার মনে হয়, সুযোগ নাই। রাইট। আপনার কাছে শেষ প্রশ্ন মার্দিয়া, যেটি ফজলুহুদা বাবুলকেও আমি জিজ্ঞেস করেছিলাম, যে এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি, সেটি নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে এবং সেই আলোচনায় ঘুরে ফিরে একটা কথাই উঠে আসছে যে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে এখানে গুরুত্ব না দিয়ে রাদার যুক্তরাষ্ট্রকে সুযোগ করে দেওয়া হয়েছে। আমি তো এই চুক্তি নিয়ে ডিটেইলে আলোচনায় না গিয়েও আমি যদি প্রশ্নটা এভাবে করি যে ইন্টারিমের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনার ক্ষেত্রে বিএনপি বা ধরেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছে তাদের বক্তব্য যেভাবে আসে বিভিন্ন স্ফিয়ারে, জামায়াত বা এনসিপির পক্ষ থেকে ডক্টর ইউনূস বা তার রেজিমের সমালোচনাটা সেভাবে দেখিনি। আপনারা কি মনে করেন যে 2 বছর যেভাবে রাষ্ট্র চলেছে, দেশ চলেছে, সেখানে ইন্টারিমকে সমালোচনা করার মতো যথেষ্ট এলিমেন্ট ছিল না বা বিষয় ছিল না? না, এটি অবশ্যই কখনো কোনো কোনো দল এটা কখনো বলবে না, কারণ যে কোনো সরকারের ভুল ত্রুটি থাকে, তাদেরকে পরের সরকারের কাজ হচ্ছে সেগুলোকে সংশোধন করা, এবং এখন যে সরকার আছেন তাদের উচিত এগুলোকে মানুষের সামনে তুলে ধরা এবং এগুলোর ব্যাপারে প্রশ্ন করা। এই জন্যই সম্ভবত আপনি বিরোধী দলকে অনেক বেশি কথা বলতে শোনেন নাই, কারণ হচ্ছে এই প্রশ্নগুলো তো আসলে বিরোধী দলকে করা হবে না, এখন এগুলো সরকারকেই করা হবে, এবং সরকারকেই এগুলো আলোতে নিয়ে আসতে হবে, পরিষ্কার করতে হবে এবং সদুত্তর দিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। তো তো এই কাজটি তো এখন সরকারের, এবং বিরোধী দল সেখানে তো অসহযোগিতা করার কোনো প্রশ্নই ওঠে না। এবং আমি শেষে আরেকবার বলছি যে কোনো গভর্নমেন্টকেই প্রশ্নাতীত ভাবে কোনো ধরনের সুযোগ দেওয়া বা পাসপোর্ট দেওয়া, কোনো ভিসা দেওয়ার কোনো মানসিকতা কোনো রাজনৈতিক দলের থাকা উচিত না। প্রশ্নবিদ্ধ করা উচিত এবং সেইগুলোর ব্যাপারে আলাপ আলোচনা হওয়া উচিত। অনেক ধন্যবাদ মার্দিয়া মমতাজ এবং ফজলুহুদা বাবুল। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা কথা বলছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদের যে প্রথম অধিবেশনের যে কার্যদিবসগুলো ছিল বা যে দিনগুলোতে বিতর্ক হয়েছে, পলিসি নিয়ে বা নীতি নিয়ে আলোচনা হয়েছে, সেইগুলো কতটুকু জনমুখী ছিল এবং যে সংসদ আমরা প্রত্যাশা করি, আমাদের যে প্রত্যাশা বা আকাঙ্ক্ষার সংসদ, সেই আকাঙ্ক্ষার বিপরীতে কতটুকু আমাদের সংসদ সদস্যরা বা রাজনৈতিক দলগুলো পারফর্ম করতে পেরেছে, সেটার একটা মুক্ত আলোচনা আমরা করলাম বা বিতর্কের ভেতর দিয়ে আমরা গেলাম। আমরা আশা করছি যে আগামী দিনগুলোতে আমরা এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করব। আমাদের সঙ্গেই থাকুন, ডেইলি স্টার এবং স্টার ডিসকোর্সের সঙ্গেই থাকুন।